প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমার ক্লাসে সুস্থ আছেন, গৃহে অবস্থান করছেন। আজকে যাদের জন্য ক্লাসের আয়োজন অনার্স থার্ড ইয়ার, আমাদের সাবজেক্ট আরবান সোশিওলজি। আমি 5 চ্যাপ্টারের উপরে ক্লাস নেব। আজকের ক্লাস কন্টেন্ট: concept of class and stratification, Marx and Weber's view on class and stratification, class differences and characteristics, urban spatial location, concentric zone model. আজকের ক্লাসের কন্টেন্ট দেখে আপনাদের মনে হচ্ছে যে আসলে ক্লাসটা কি উপরে হতে পারে। ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা পঞ্চম চ্যাপ্টার আমরা দেখেছি যে এখানে বলা হচ্ছে যে স্ট্রাটিফিকেশন এবং ক্লাসের কথা বলা হয়েছে, এবং ক্লাস এবং স্ট্রাটিফিকেশনের কথা বলতে কি আমরা লক্ষ্য করব যে মার্কস এবং ওয়েবার ক্লাস এবং স্ট্রাটিফিকেশনটাকে তারা কিভাবে দেখেছেন। এবং আরেকটা যেটা আমরা বিষয় দেখব যে ক্লাসগুলোকে যখন আমরা ডিফার করছি, একটা ক্লাসকে আরেকটা ক্লাসকে যখন আমরা বলছি যে প্রথম উচ্চ ক্লাস, মধ্যবিত্ত ক্লাস, নিম্ন ক্লাস হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, এই সমস্ত শ্রেণী বিভাজন যখন করছি তখন তাদেরকে আসলে কিসের উপর ভিত্তি করে আমরা সেগুলো করছি। আমরা চলে যাব প্রথম স্লাইডে। এখানে আমি বলেছি যে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আমরা এখানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। এখানে বলেছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ এ প্রসেস বাই হুইচ এ সোসাইটি ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট লেয়ার্স অর স্ট্রাটা based on factors like level of education, occupation, income and wealth. People who live within the same strata are members of the same social class. অর্থাৎ খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, দেখেন যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন একটা প্রসেস। প্রথম হলো কি, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি হচ্ছে সমাজে বসবাসরত মানুষকে কতগুলো স্তরে স্তরায়িত করা হচ্ছে। কিসের উপর ভিত্তি করে স্তরায়িত করা হচ্ছে? শিক্ষার উপরে বেস করে, অর্থাৎ শিক্ষার উপর ভিত্তি করে, পেশার উপর ভিত্তি করে, তার আয় রোজগারের উপরে ভিত্তি করে, এবং তার সে ব্যক্তির নিকট যে সম্পদ রয়েছে সেটার উপর ভিত্তি করে। এবং যে ব্যক্তিটা স্তরের যে অংশে থাকছে সোসাইটিতে তাকে সেভাবেই ট্রিট করা হচ্ছে, সেভাবেই তাকে গ্রহণ করা হচ্ছে, এবং সেই স্ট্রাটা অনুযায়ী তাকে একটা ক্লাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে স্ট্রাটা বলতে আমাদের এই ধারণাটা প্রথমে আসে যখন আমরা দেখি যে পর্বতমালা কিংবা মাটির স্তরগুলো, অর্থাৎ বিভিন্ন লেয়ার, এক একটা স্তর, এক একটা স্তরের বৈশিষ্ট্যগুলো এক এক রকম। সেই ধারণা থেকে মূলত স্ট্র্যাটিফিকেশনটা। তো যখন আমরা সমাজবিজ্ঞানে বলবো যে স্ট্র্যাটিফিকেশন, তখন আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যখন সমাজস্থ মানুষকে আমি বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করতে যাব, তখন তাদেরকে শ্রেণীভুক্ত করার কতগুলো মাধ্যম বা কতগুলো বৈশিষ্ট্য বা কতগুলো পন্থা থাকবে আমাদের। পরবর্তীতে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লাস। আমি জানি আপনারা জানেন যে ক্লাস কাকে বলে। Class is a system of social division that maintains hierarchies and ranks, reinforcing inequalities of economic, cultural, and political power. Class refers to the level of financial resources, education, and power people have. We generally talk about 3 classes: working class, middle class, and upper class. People in the same class have similar levels of access to resources, education, and power. For example, those in the same social class tend to have the same types of jobs and similar levels of income. এখন এখানে বলছে যে ক্লাস ইজ এ সিস্টেম অফ সোশ্যাল ডিভিশন। প্রথম কথাটাই দেখেন খুব সুন্দরভাবে বলা আছে, সোশ্যাল ডিভিশন, অর্থাৎ সামাজিকভাবে আমরা এই বিভাজনটা করছি। কিসের উপর ভিত্তি করে? কতগুলো উচ্চ কর্মস্থ, পদস্থ কিংবা পদক্রম দ্বারা। এবং কি করছি? এই পদক্রমটা কি হচ্ছে আমাদের? কখনো অর্থনৈতিকভাবে,
কখনো সাংস্কৃতিকভাবে এবং কখনো রাজনৈতিকভাবে আমরা কি করছি, কতগুলো ইনইকুয়ালিটিস, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে অসমতাপূর্ণ যে বিভাজনটা। ক্লাস রেফার্স টু দ্য লেভেল অফ ফিনান্সিয়াল রিসোর্সেস, অর্থাৎ একটা মানুষ সে কোন ক্লাসে থাকবে সেটা তার সম্পদ, তার শিক্ষাগত যোগ্যতা, সে যে পাওয়ারটা সমাজ থেকে অর্জন করে কিংবা যে পাওয়ারটা সে সমাজে এক্সারসাইজ করে, যে পাওয়ারটা প্রতিফলিত করতে চায়, তার উপর নির্ভর করে কিন্তু তার ক্লাসটা। এখন যখন আমরা সাধারণ অর্থে যখন ক্লাসের কথা বলতে যাই, তখন আমাদের সামনে কতগুলো বিষয় চলে আসে। একটা হলো কি, কর্মজীবী যারা কর্মঠ, সোসাইটিতে সমাজে এমন একটা শ্রেণী আছে যারা কাজ করে, একটা শ্রেণী আছে যাদেরকে আমরা বলি মধ্যবিত্ত, এবং একটা শ্রেণী আছে যারা উচ্চবিত্ত বা ধনী শ্রেণী। এখন যে ক্লাসেই বিলং করুক না কেন, সেই ক্লাসে তাকে বিলং করতে বাধ্য করছে তার কতটুকু সম্পদ তার আছে, তার কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, এবং সমাজে সে তার পাওয়ারটাকে অর্থাৎ ক্ষমতাটাকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছে। এখন আমরা যদি বলতে যাই যে যখন একটা সমাজে মানুষকে আমি কতগুলো শ্রেণীভুক্ত করে ফেলছি, তখন সেই শ্রেণীর পেশা, সেই শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা বলি কিংবা সেই শ্রেণী যে সমস্ত কর্মসংস্থান রয়েছে এবং সে কর্মসংস্থানের উপর নির্ভর করে সে যে আয় রোজগার করে, এই সমস্ত জিনিসগুলো তাকে এক একটা স্তরে অভিষিক্ত করছে। এবং সমস্ত বিষয়ের মধ্যে যে বিষয়টা আমরা পরিলক্ষিত করছি, এখানে দেখেন লাস্ট যে সেন্টেন্সটা ক্লাসের আছে, ফর এক্সাম্পল দোজ ইন দ্য সেম সোশ্যাল ক্লাস টেন্ড টু হ্যাভ দ্য সেম টাইপস অফ জবস অ্যান্ড সিমিলার লেভেলস অফ ইনকাম। অর্থাৎ ঘুরে ফিরে আমরা কিন্তু ওই আর্থিক যে যোগানটা কিংবা আমাদের যে পেশাটা কিংবা আমাদের যে অর্থনৈতিক উপার্জনটা, সেই উপার্জনের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লাসটাকে ডিফাইন করছি। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা আপনারা সবাই চেনেন, কার্ল মার্কসের একটা প্রতিচ্ছবি। ম্যাটেরিয়াল ওয়েলথ, অ্যাজ কার্ল মার্কস সেড, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল সোশ্যাল ভ্যারিয়েবলস। আমরা জানি মার্কস তার লেখনীতে, তার চিন্তাভাবনায়, তার সমগ্র দর্শনে সর্বদাই কিন্তু ম্যাটেরিয়াল ওয়েলথ অর্থাৎ বৈষয়িক যে সম্পদ, সেই বিষয়টাকে কিন্তু তিনি বারবার নিয়ে এসেছেন এবং উনি বলেছেন যে এটা একটা অতীব প্রয়োজনীয় চলক। সমাজে অভ্যন্তরে এই চলকের ভূমিকা অতীব প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক বলে উনি মনে করেন। According to Marxist theory, social stratification is created by the differing economic capacities among people and their relationship to the means or the factors of production. In a society, two distinct classes can be created which features those who own the factors or means of production and those who sell their labor in the production chain to those who own the means. আমরা কার্ল মার্কসের কথা যখনই বলি তখন কিন্তু দুটো জিনিস আমাদের সামনে চলে আসে। আমরা কিন্তু জানি যে সোশ্যাল স্ট্রাকচারটাকে কার্ল মার্কস ব্যাখ্যা করেছেন দুটো দিক থেকে, একটা হলো বেসিক স্ট্রাকচার, একটা হলো সুপার স্ট্রাকচার, অর্থাৎ একটা মূল ভিত্তি কাঠামো এবং আরেকটা হলো উপরিকাঠামো। আমরা কিন্তু আমাদের যে পূর্ববর্তী যে ক্লাসগুলো সেগুলোতে কিন্তু আমরা কিন্তু কার্ল মার্কসের এই উপরিকাঠামো এবং ভিত্তি কাঠামো সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেয়েছি। কার্ল মার্কস বলতে চেয়েছেন যে একটা সমাজে ক্লাসটা কিভাবে নির্ভর করছে, দেখেন সমাজের উৎপাদন ব্যবস্থা অর্থাৎ কোন পন্থায় উৎপাদিত হচ্ছে এবং উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত যে শ্রেণীটা, কখনো সেটা উৎপাদনের সাথে জড়িত মালিক শ্রেণী যাদের উৎপাদনের সাথে সহযোগিতায় তাদের উৎপাদন শক্তি ভূমি দিয়ে তারা সহযোগিতা করছে, আরেকদিকে আছে যারা উৎপাদনের সম্পর্কে আরেকটা ক্লাস, আরেকটা শ্রেণী যেটাকে আমরা বলছি লেবার শ্রেণী, যারা কি করছে, শ্রম দিচ্ছে। অর্থাৎ তাদের শ্রম ছাড়া কিন্তু উৎপাদন ক্রিয়া আমরা চিন্তা করতে পাচ্ছি না। কারা উৎপাদনে শ্রম দিচ্ছে? শ্রমিক শ্রেণী, এবং তারা কি করছে, তাদের শ্রমটাকে তারা বিক্রি করছে কারণ কি, উৎপাদন প্রক্রিয়াটাকে
সচল রাখার জন্য, সমাজে যে উৎপাদন ক্রিয়া সেটাকে সচল রাখার জন্য তারা কিন্তু সর্বদা নিজেদের শ্রমটা বিনিয়োগ করছে, এবং বিনিয়োগ করছে মূল্য, অর্থাৎ একটা মূল্য দিয়ে, অর্থাৎ পারিশ্রমিকের মাধ্যমে। For Marx, class is determined by a person's relationship to the means of production. The proletariat, property-less workers whose only means of sustenance comes from selling their labor for wages, is exploited by the bourgeoisie. The bourgeoisie appropriate the surplus value, the difference between the cost of wages paid and the revenues from selling commodities that is created by workers. এখানে দেখেন ছোট্ট একটা ক্লিপ দেওয়া আছে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন categorizes groups of people into a hierarchy on the basis of wealth, status or power. সমস্ত সময় কিন্তু বিষয়টা চলে আসছে যে যখন আপনি পদক্রম করবেন, সমাজস্থ মানুষকে কতগুলো পদক্রম বা কিংবা কতগুলো স্তরে স্তরভুক্ত করবেন কিসের উপর ভিত্তি করে? তার সম্পদ, তার পদমর্যাদা এবং তার যে ক্ষমতা, কর্তৃত্ব, সেটার উপর নির্ভর করে। এখন মার্কস যখন আমরা বলছি, মার্কসের ক্লাস, যখন মার্কস ক্লাসের কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে সোসাইটিতে দুটো ক্লাস থাকবে, একটা হলো বুর্জোয়া আর একটা প্রোলেতারিয়েট। বুর্জোয়া কাদের বলা হচ্ছে? আবার উনি অন্যভাবে বলেছেন যে একটা থাকবে হ্যাভ ক্লাস, অর্থাৎ যাদের আছে, কি আছে? সম্পদ আছে। আর একটা থাকবে হ্যাভ নট ক্লাস, অর্থাৎ যাদের নেই, কি নেই? সম্পদ নেই। অর্থাৎ দুটো ক্লাস, একটা শ্রেণী যাদের সম্পদ আছে এবং একটা শ্রেণী যাদের সম্পদ নেই। উল্টোভাবে যদি আমরা দেখি যে একটা শ্রেণী যাদের সম্পদ আছে, তাদের সোসাইটিতে, সমাজে পদমর্যাদা আছে, সম্পদের উপর ভিত্তি করে তাদের কর্তৃত্ব আছে। আরেকটা যদি বলি যে যাদের সম্পদ নেই, তাদের সমাজে কোনো পদমর্যাদাও নেই এবং তাদের কিন্তু কোনো কর্তৃত্ব নেই। তারা শুধুমাত্র শ্রমিক শ্রেণী কিংবা ওয়ার্কার ক্লাস, যারা কি করছে? তাদের শ্রমটাকে অর্থের বিনিময়ে বিক্রি করছে। কাদের কাছে? বুর্জোয়া, যাদের আছে। এবং তারা একটা নিঃস্ব শ্রেণী এবং যারা কি করছে? শুধুমাত্র তাদের যোগ্যতাটুকু কি, তারা তাদের শ্রমটাকে বিনিয়োগ করছে অর্থের বিনিময়ে। কাদের কাছে? শিল্পপতিদের কাছে, পুঁজিপতিদের কাছে, সমাজের সম্ভ্রান্ত লোকদের কাছে এবং যারা ধনিক শ্রেণী, মালিক শ্রেণী, তাদের কাছে। ম্যাক্স ওয়েবার, আমরা যদি বলি যে ক্লাস নিয়ে, কর্তৃত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে সমাজের বিদ্যমান বিভিন্ন যে স্তরায়ন নিয়ে কিংবা স্তরবিন্যাস নিয়ে আলোচনা করেছেন, ম্যাক্স ওয়েবারের কেউ কিন্তু আমরা তার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এবং ম্যাক্স ওয়েবার বলেছেন যে, বিশ্বাস করেন ম্যাক্স ওয়েবার যে, এখানে স্লাইডে দেওয়া আছে দেখেন যে ম্যাক্স ওয়েবার বিলিভ দ্যাট ওয়ান ক্লাস পজিশন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস ডিটারমাইন দ্য লাইফ চেঞ্জেস দ্যাট ক্যান বি এক্সপেক্টেড ইন দ্য ফিউচার অর দ্য পসিবল অপরচুনিটিস অর কনস্ট্রেন্টস ফর ফিউচার অ্যাচিভমেন্ট ওপেন টু এনি ইন্ডিভিজুয়াল। আপনি এখন একটা ব্যক্তি, এখন আপনার যে শ্রেণীর যে আপনার অবস্থা, অর্থাৎ আপনার যে পদক্রম কিংবা আপনার যে মর্যাদাটা, সেটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয়। এবং মানে যেটাকে বলা হচ্ছে যে কেন প্রয়োজনীয় যদি বলি, তাহলে কি যে আপনার ওই অবস্থান থেকে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটাকে চিন্তা করবেন, এবং ভবিষ্যৎটাকে যখন আপনি চিন্তা করবেন, সেই ভবিষ্যৎকে কেন্দ্র করে আপনি কিন্তু চাইবেন যে আপনার জন্য কি কি সুযোগ সুবিধাগুলো আপনি সেগুলোকে অ্যাচিভ করতে পারবেন, অর্থাৎ কোন কোন সুবিধাগুলো, কোন কোন ক্ষেত্রগুলোতে আপনি আপনার বিচরণ নিশ্চিত করতে পারবেন। সেই জন্য কিন্তু ক্লাস অর্থাৎ শ্রেণীর যে ধারণাটা, সেটা কিন্তু একটা মানুষের জানা প্রয়োজন। এখন একজন রিক্সা চালক, যে সমাজে একজন তার মর্যাদা হলো একজন রিক্সা চালক হিসেবে, সে তার ভবিষ্যৎকে একভাবে চিন্তা করবে, কিন্তু একজন শিল্পপতি, একজন বড় উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে একরকমই চিন্তা করতে পারবেন। তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্লাসটা হলো কি, শ্রেণীটা হলো কি, আপনার ভবিষ্যৎ চিন্তাধারার জন্য, আপনাকে ভবিষ্যতের চিন্তার জন্য ব্যক্তি হিসেবে আপনার বিভিন্ন সুযোগ সুবিধার যে বিষয়গুলো, সেগুলো নিশ্চিত করবে। Weber also suggested that the economic factors for class status, such as the type of occupation,
Our monetary resources that someone has are not the only determining factors of social status. পরক্ষণে এবার বলছে যে উনি সাজেস্ট করছেন, উনি পরামর্শ দিচ্ছেন যে সবসময় আর্থিক ব্যাপারটা, আর্থিক বিষয়টা কিংবা আপনার পদমর্যাদায় যে সবসময় আপনার ক্লাসটাকে, সমাজের যে পদমর্যাদাকে নির্ভর করবে কিংবা নিশ্চিত করবে তাও কিন্তু না। One's social standing depends on also the cultural attributes like religion, ethnicity or symbolic differences and on the possession of political power. Thus, the life chances differ according to economic, political and cultural factors. ওয়েবার মনে করছেন যে শুধুমাত্র যে আর্থিক অবস্থাটাই মানুষের সমস্ত কিছুকে ডিটারমাইন করছে তা কিন্তু না, অন্যান্য বিষয়গুলো কিন্তু মানুষের যে সমাজের যে স্তর মানে সমাজের যে স্ট্র্যাটাটা সেটা হেল্প করছে। যেমন যে একটা মানুষ কোন ধর্মে বিশ্বাসী, তার জাতিসত্তা কি, সে কোন ভাষায় কথা বলছে, এই বিষয়গুলো, তার গায়ের রং, তার সাংস্কৃতিক যে অভ্যাস, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু তাকে বিভিন্ন শ্রেণীতে পর্যভুক্ত করছে। এবং দেখা যাচ্ছে যে তার আর্থিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো মধ্যে পার্থক্য থাকার কারণে সে দেখা যাচ্ছে যে কি তার ক্লাস ডিফারেন্স হচ্ছে, ক্লাসের মধ্যে অর্থাৎ শ্রেণীর মধ্যেও একটা পার্থক্য সূচিত হচ্ছে। ওয়েবারস ডাইমেনশনস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ওয়েবার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনকে ব্যাখ্যা করার জন্য তিনটা ডাইমেনশনের কথা বলেছেন। An economic order of class. People sharing similar position in the class structure enjoy roughly similar life chances, opportunities for material rewards, living conditions and experiences in everyday life. Income and wealth provide the most common way of measuring the economic order. অর্থাৎ এটা যখন আমরা দেখছি তখন আমরা বুঝতে পারছি যে ইকোনমিক অর্ডার অফ ক্লাস অর্থাৎ মানুষ একই রকমের অবস্থা, একই রকমের ক্লাস তারা শেয়ার করছে, তারা এনজয় করছে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তারা পাচ্ছে। কিসের ভিত্তিতে? ম্যাটেরিয়াল রিওয়ার্ডস অর্থাৎ বৈষয়িক যে উপাধিগুলো সেগুলোর মাধ্যমে, তাদের জীবনযাত্রা প্রণালী, তাদের যে অভিজ্ঞতা, হ্যাঁ, তাদের যে লাইফস্টাইল, হ্যাঁ, তাদের যে আর্থিক উপার্জন, তাদের যে সম্পদ, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই বিষয়গুলোকে অর্থনৈতিকভাবে আমি যখন পরিমাপ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে যখন স্বাভাবিকভাবে ক্লাসগুলো বেরিয়ে আসছে, শ্রেণীগুলো বেরিয়ে আসছে। এখন দেখেন যে একজন আমাদের বর্তমান সমাজে যদি আমি বলি যে একজন শিল্পপতি এবং একজন চাকরিজীবী, তাদের ক্লাস মানে ক্লাস স্ট্যাটাস কিন্তু এক নয়, তাদের ক্লাস স্ট্যাটাসের মধ্যে কিন্তু কতগুলো পার্থক্য রয়েছে। ঠিক তেমন একজন চাকরিজীবী এবং একজন ব্যবসায়ী, তাদের মধ্যেও কিন্তু, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে কি একটা ডিফারেন্স রয়েছে। অর্থাৎ আমি যখন ইনকামের উপরে অর্থাৎ আয়ের উপরে ভিত্তি করে, সম্পদের উপরে ভিত্তি করে মানুষগুলোকে ক্যাটেগরাইজ করছি, মানুষগুলোকে একত্রীভূত করছি, তখন স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা এক একটা লেয়ারে অর্থাৎ এক একটা স্টেপ বাই স্টেপ তাদেরকে আমি সাজাতে পারছি। কিসের উপর ভিত্তি করে? ওই যে আপনার পেশা, আপনার আয়, আপনার জীবনযাত্রা প্রণালী এবং আপনি সমাজ আপনাকে কিভাবে সেগুলোকে পারসিভ করছে এবং আপনি রিওয়ার্ডেড হচ্ছেন। এ প্রেস্টিজ অর্ডার অফ স্ট্যাটাস, এখানে বলে হয়েছে প্রেস্টিজ অর্ডার অফ স্ট্যাটাস। While prestige is related to the economic order, is not reducible to it. Prestige has a partial autonomy from economic and class relations. Cultural practices come to be associated with higher or lower rank on the prestige order, and different groups develop different tastes, preferences, social practices, and leisure activities. Contemporary analysis working in the Weberian tradition commonly begin with information on education and occupation to identify variations in prestige and status. প্রেস্টিজ এবং স্ট্যাটাস, আপনার পদমর্যাদা এবং আপনার সে পদ, আপনার পদমর্যাদা এবং আপনার যে সম্মানটা,
সম্মানটা অনেক সময় দেখা যাচ্ছে কি প্রেস্টিজ, আপনার যে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে আপনাকে যে ক্রম পর্যায়ে ফেলা হচ্ছে সেটার মধ্যে কিন্তু চলে আসছে। এবং দেখা যাচ্ছে যে প্রেস্টিজ হ্যাজ এ পার্শিয়াল অটোনমি ফ্রম ইকোনমিক অ্যান্ড ক্লাস রিলেশনস। এবং দেখা যাচ্ছে যে আমি সামাজিকভাবে সমাজে অবস্থান করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কতগুলো র্যাঙ্কে অর্থাৎ কতগুলো পদে আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলছি, বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের বিভিন্ন দলভুক্ত করে ফেলছি, বিভিন্ন র্যাঙ্কে পর্যবেক্ষিত করছি এবং দেখা যাচ্ছে সেগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস করছি। এখন দেখেন যে সমাজে যখন আমরা দেখি যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে ওয়েলথের ক্ষেত্রে, এখন একজন মানুষের জীবনযাত্রা প্রণালীতে যদি দেখি যে সে একটা ভালো বাড়িতে থাকে, সে প্রতিদিন একটা গাড়িতে চড়ে সে অফিস করে, কিংবা সে একটা তার ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াচ্ছে, তার তার হেলথ যে ইস্যু সেগুলোর জন্য সে ঘন ঘন ডাক্তারের কাছে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সে বিভিন্ন বিনোদন কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে শরণাপন্ন হচ্ছে। এই সমস্ত পিপুল, এই সমস্ত মানুষগুলো কিন্তু আমরা সোসাইটিতে সবসময় দেখি যে এরা কিন্তু একটা আপার লেভেল, তারা একটা উচ্চ পর্যায়ে কিন্তু তারা থাকে, এবং তাদের এই উচ্চ পর্যায় থেকে কেন্দ্র করে কিন্তু তাদেরকে আমরা প্রেস্টিজ অর্থাৎ তাদেরকে সম্মান দিই, কিংবা তাদেরকে আমরা একটা স্ট্যাটাস পদমর্যাদায় আমরা পর্যবেক্ষিত করি। A political order of power. For Weber, a person's position in the power order is determined by the control he or she has over politics and administration. This includes the exercise of formal and informal power. Elected officials and bureaucrats, for example, have formal power that goes with their, but in addition, soldiers, gang leaders would be revolutionaries, drug cartel chieftains, lobbyists and bank presidents, known that power also comes from either the barrel of a gun or control over an organization's purse strings. আমরা দেখেছি ম্যাক্স ওয়েবার কিন্তু বৈধ কর্তৃত্বের কথা বলেছেন। বৈধ ক্ষমতা কোনটা? যেটা হলো কি আপনি অ্যাচিভড, আপনাকে অ্যাসক্রাইব করা হবে এবং কখনো দেখা যাচ্ছে সেটা আপনি অ্যাচিভ, যেটা আপনি অর্জন করছেন। এবং বৈধ ক্ষমতাটা কিরকম? বৈধ ক্ষমতা কি সোসাইটি আপনাকে, সমাজ আপনাকে সেই ক্ষমতাটা দিয়ে আপনাকে চিনছে। এখন আমরা যদি বলি পলিটিক্যাল অর্ডার, আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা পলিটিক্যাল অর্ডারের কথা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট, যারা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হচ্ছেন, যারা ক্ষমতায় আসীন হচ্ছেন, তারা কিন্তু তাদের ক্ষমতাটা কিন্তু বৈধ, তাদের ক্ষমতাটা বৈধ। কিন্তু সমাজের শুধুমাত্র বৈধ ক্ষমতা আছে তা কিন্তু না, শুধু বৈধ ক্ষমতারই যে আমরা চর্চা করি সমাজে তা কিন্তু না। কতগুলো প্রাতিষ্ঠানিক এই সমস্ত ক্ষমতার পাশাপাশি কতগুলো অপ্রাতিষ্ঠানিক ক্ষমতা আছে। প্রাতিষ্ঠানিক ক্ষমতা যেমন আমি বললাম যে নির্বাচিত প্রতিনিধি, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমাজে তাদের যে ক্ষমতাটা সেটা প্রতিফলিত করছে। আর একটা আছে ব্যুরোক্রেটস, যারা আমলাতন্ত্র, হ্যাঁ, যারা আমলারা কি করছে, সরকার তাদেরকে একটা নিয়োগের মাধ্যমে তাদেরকে সেই চেয়ারটা দিয়ে দিচ্ছে, যে চেয়ারটার বলে সে তার ক্ষমতাটাকে প্রতিষ্ঠিত করছে, ক্ষমতাটাকে চর্চা করছে। এখন এই সমস্ত প্রাতিষ্ঠানিক ক্ষমতার পাশাপাশি কতগুলো অপ্রাতিষ্ঠানিক ক্ষমতাও আছে, অনেক অপ্রাতিষ্ঠানিক ক্ষমতাও আছে। হ্যাঁ, যেমন যারা সেনাবাহিনীতে চাকরি করে, যারা সৈন্য সামন্ত, যারা বিভিন্ন গ্যাং লিডার্স, যেটাকে আমরা বলছি যে বিভিন্ন যে দলগুলোর যে লিডারগুলো, যারা বিভিন্ন অপকৃতির সাথে অপকর্মের সাথে নিজেদেরকে নিয়োজিত রাখে, তাদেরই কিন্তু একটা পাওয়ার আছে। এবং দেখা যাচ্ছে যে কি অনেক সময় তাদের পাওয়ারটা দেখা যাচ্ছে কি যেটাকে বলা হচ্ছে রেভলিউশনারি, এবং কি যে তারা দেখা যাচ্ছে যে অস্ত্রের মাধ্যমে, শক্তির মাধ্যমে তারা তাদের পাওয়ারটাকে, অর্থাৎ তাদের সশস্ত্র মানে যে ইকুইপমেন্ট, যেটাকে বলছে যে অস্ত্র দেখিয়ে সে দেখা যাচ্ছে তার পাওয়ারটা এক্সারসাইজ করছে। ক্লাস ডিফারেন্সেস, আমি আগেও বলেছি যে কতগুলো ক্লাস আমরা সমাজে দেখতে পাই। এখন আমরা যখন আরবান সোশিওলজি পড়তে যাব, তখন আমরা দেখব যে আমাদের আরবান এরিয়াতে কোন কোন ক্লাসগুলো আমরা সাধারণত দেখতে পাই। এবং আমরা সবসময় আগেও বলেছি যে রুরাল সোসাইটি এবং আরবান সোসাইটির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, কিছু বেসিক পার্থক্য কিন্তু থেকেই যায়।
হ্যাঁ, যেমন আরবান সোসাইটিতে আমরা দেখবো যে আরবান সোসাইটিতে কিন্তু সর্বদা কিন্তু সোশ্যাল মোবিলিটিটা কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু মানুষের কে বিভিন্ন ক্লাসে ডিফার করা কিংবা বিভিন্ন ক্লাসে পর্যবেক্ষিত করা কিন্তু খুব সহজ, যতটা না গ্রামের সমাজে সহজ। এখন এখানে আমি দেখাচ্ছি যে আপার ক্লাস। এখন এখানে প্রাথমিকভাবে আমরা বলছি যে আপার ক্লাস আসলে কারা। এই যে আমরা বলি যে উচ্চ পদ কিংবা উচ্চ শ্রেণী। The upper class in modern society is a social class composed of people who hold the highest social status, usually are the wealthiest members of society and wield the greatest political power. এবং আবার দেখেন ঘুরে ফিরে চলে আসছে যে কি তাদের হলো একটা হাইয়েস্ট সোশ্যাল স্ট্যাটাস থাকবে, এবং হাইয়েস্ট সোশ্যাল স্ট্যাটাসে তারা কি করছে, কখনো তারা রাজনৈতিক শক্তিটাকে চর্চা করছে, এবং তারা কি করছে তাদের যে এই স্ট্যাটাসটা তারা নিশ্চিত করছে, কারণ তারা এমন একটা সমাজে বাস করছে যেখানে তারা অনেক ধনী ব্যক্তি, তাদের অনেক ধন সম্পত্তি রয়েছে। According to this view, the upper class is generally distinguished by immense wealth which is passed on from generation to generation. Prior to the 20th century, the emphasis was an aristocracy which emphasized generations of inherited noble status, not just recent wealth. এখানে একটা খুব সুন্দর কথা বলেছে যে একটা বিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে যে একটা সময় ছিল যে যাদেরকে আমরা পদমর্যাদা দিচ্ছি, যারা সমাজে বংশ পরস্পরায় উচ্চ মর্যাদা ধারণ করছে, তাদের আর্থিক যে সক্ষমতা তো রয়েছে, এবং কি তারা সমাজে একটা উচ্চ ক্রম ধারণ করছে পদমর্যাদার দিক থেকে, এবং এই পদমর্যাদার দিক থেকে দেখা যাচ্ছে কি পদমর্যাদাটা তারা অ্যাসক্রাইবড অর্থাৎ বংশানুক্রমিকভাবে তারা পালন করে যাচ্ছে। যেমন আমরা দেখি যে গ্রামে গঞ্জে যেমন আমরা দেখি যে মাতব্বর, তারপরে জমিদার, রাজার ছেলে রাজা, জমিদারের ছেলে জমিদার, হ্যাঁ, নেতার ছেলে নেতা, এই টাইপের কিছুটা, যেটা আমরা বলছি যে আপার ক্লাসটা কি, এটা বিংশ শতাব্দীতে এসে আগে এমন ছিল যে তুমি যতই সয় সম্পত্তির মালিক হও না কেন, কিন্তু সোসাইটি তোমাকে পদমর্যাদা দিবে কখন তুমি উচ্চ পদস্থ যারা নোবেল ফ্যামিলিতে জন্ম করছে, রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছে, তাদেরকে সবসময় কিন্তু মর্যাদার দিক থেকে উঁচু আসনে সামিল করা হতো। কিন্তু তাদের যে সম্পত্তি থাকবে, ধন সম্পত্তি থাকবে এমন বিষয় না। পরবর্তীতে দেখা যাচ্ছে যাদের ধন সম্পত্তি আছে তাদেরকে আবার যে তুমি উচ্চ পদমর্যাদায় তুলে দিবা কিংবা মর্যাদাগত দিক থেকে তুমি উঁচু পর্যায়ে তুলে দিবা, তা কিন্তু না। তারা দেখা যাচ্ছে সমাজে যেই পর্যায়ে যে স্তরে ছিল তারা সেই স্তরে আছে, কিন্তু তাদের পরিচয় কি তারা সয় সম্পত্তির মালিক কিংবা তারা ধনিক শ্রেণী। কিন্তু উচ্চ ক্রম কিংবা যারা পদমর্যাদা কিংবা বংশ পরস্পরায় যে মর্যাদাটা তারা দেয়, তারা কিন্তু কতগুলো নোবেল ফ্যামিলিকে সেগুলো দেওয়া হতো। Middle class. The middle class is a description given to individuals and households who fall between the working class and the upper class within a societal hierarchy. A class of people intermediate between the classes of higher and lower social rank or standing, the social, economic, cultural class, having approximately average status, income, education, tastes and the like. Those in the middle class often are employed as professionals, managers and civil servants. সুন্দর কথা দেখেন, those in the middle class often are employed as professionals, managers and civil servants. যেখানে আমি বলছি উচ্চ ক্লাস কারা, যারা বহুল সম্পদের মালিক এবং সমাজে যাদের একটা ঐতিহাসিক বংশ পরস্পরায় তারা চলে আসছে, ঐতিহ্যগতভাবে তারা বংশ পরস্পরা নিজেদের বংশ মর্যাদা পালন করছে তারা, এবং তাদের স্ট্যাটাস করা হচ্ছে, তাদেরকে একটা স্ট্যাটাসে ফেলা হচ্ছে হাইয়েস্ট সোশ্যাল স্ট্যাটাস। তারা সমাজে যে উচ্চ সামাজিক পদমর্যাদা সেগুলো তারা কিন্তু ভোগ করছে। তাহলে তাদেরকে যদি আমি উচ্চ ক্লাস বলি, তাহলে আমি মিডল ক্লাস কাদেরকে বলবো? তখন এখানে বলছে যে মিডল ক্লাস হলো তারাই যারা উঁচু ক্লাস এবং যারা ওয়ার্কিং ক্লাস তাদের মাঝামাঝি জায়গায় থাকে, এবং তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে ক্যাটাগরাইজ করা হচ্ছে কিভাবে দেখেন, যারা প্রফেশনালস, ম্যানেজার্স অ্যান্ড সিভিল সার্ভেন্টস, অর্থাৎ যারা চাকরিজীবী পেশার দিক থেকে চাকরি করে, যারা ব্যবস্থাপক, এবং যারা যারা নিজেদের পারদর্শী কোনো না কোনো বিষয়ে প্রফেশনালস, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে তাদেরকে এক ক্লাসে
অন্তর্ভুক্ত করা হচ্ছে। কারণটা কি? কারণ তাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, তাদের যে অভ্যাসগত দিক থেকে, তাদের জীবনযাত্রাগত দিক থেকে, এবং তাদের যে প্রতিদিনের যে আয় রোজগার, যে ইনকামটা, যে আর্থিক যে যোগানটা, সেটা কিন্তু এক। এই জন্য তাদেরকে কিন্তু একই ক্যাটাগরাইজ করা হচ্ছে। এখানে আমি একটা সোশ্যাল ক্লাসের পিরামিড দেখিয়েছি আপনাদেরকে, যেখানে অনেকটা বোঝা যাচ্ছে যে এখানে একটা নিচে যাদের ইনকামটা দেখাচ্ছে, যদি বলি যে তাদের লোয়ার ক্লাস, এবং দেখা যাচ্ছে যে তাদের যে পোশাকের বিভিন্ন ছিদ্র আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি তালি পট্টি, যেটাকে বলা হয় সেরকম। আর তার ইনকাম লেভেলে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে তাদের ইনকাম লেভেল এই লেভেল থেকে ডিফার করছে, এতটুকু ডিফার করছে। আবার যদি আমি পরের ক্লাসটাতে যাই, তাহলে দেখব যে এই ক্লাসটাকে আমরা বলছি মিডল ক্লাস। দিস ক্লাস ইজ এ মিডল ক্লাস। মিডল ক্লাস কারা? বললাম তো, এমপ্লয়ি, তারপরে হলো যারা হলো প্রফেশনালস এবং ব্যুরোক্র্যাটস যারা। হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে যে এইখানে আপার ক্লাসে, এখান থেকে যদি এই ক্লাসটাকে চিন্তা করি, তাহলে দেখেন ডিস্টেন্সটা কতটুকু। হ্যাঁ, পিরামিডের দিক থেকে যদি বলি যে আপার ক্লাস, এই ক্লাসটা হলো আপার ক্লাস, এবং তারা আর্থিকভাবে এই ক্লাসগুলো থেকে কিন্তু তাদের অবস্থান অন্যরকম, তারা উঁচু পর্যায়ে অবস্থান করছে। এবং যেহেতু আর্থিক বিষয়টা এখানে চলে আসছে, সবসময় আমি বলেছি যে ওয়েবারও অনেক সময় আর্থিক বিষয়টাকেও বলেছেন, এবং ওয়েবার যখন বলেছেন, কার্ল মার্কস কিন্তু পুরোটাই কিন্তু আর্থিক ব্যবস্থার উপর নির্ভর করেই কিন্তু ক্লাসটাকে তিনি বর্ণনা করেছেন, শ্রেণীর বৈষম্যের বিষয়টাকে তিনি প্রতিফলিত করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে এই ক্লাস থেকে, এই শ্রেণীটা থেকে এই শ্রেণী যদি আমি কল্পনা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে একটা কার্ভ আমরা দেখতে পারি। একটা বক্ররেখা যদি চলে যায়, তাহলে দেখবো যে এই নিচ থেকে নিয়ে এই পর্যন্ত চলে যাচ্ছে। Working class kara. Working class is a socio-economic term used to describe person in a social class marked by jobs and that provide low pay, require limited skill or physical labor. Typically, working class jobs have reduced education requirements. Unemployed persons or those supported by a social welfare program are often included in the working class. Today, most working class jobs are found in the services sector and include clerical, retail sales, and low-skill manual labor vocations. ওয়ার্কিং ক্লাস কারা? সমাজে আর্থসামাজিক অবস্থায় এই কর্মজীবী শ্রেণীটাকে আমরা কিভাবে দেখছি? যারা কি করছে, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ পে করা হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। পারিশ্রমিকটা কিসের উপর ভিত্তি করে তারা পাচ্ছে? তাদের যে দৈহিক শ্রম, সেটার উপর ভিত্তি করে সেই পারিশ্রমিকটা তারা অর্জন করছে। এবং দেখা যাচ্ছে যে তাদেরকে যখন কোনো কাজে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি, তাদের যোগ্যতার দিক থেকে দেখা যাচ্ছে যে আমরা তাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটাকে আমরা অনেকটাই শিথিলভাবে দেখছি, অনেকটাই শিথিলভাবে, যে তাদেরকে এত উঁচু শিক্ষা থাকতে হবে, তাদের এত উচ্চ শিক্ষা থাকতে হবে, কিংবা তাদেরকে তাদের অনেকগুলো সার্টিফিকেট বা সনদ থাকতে হবে, তা কিন্তু আমরা দেখছি না। কোনো মতো একটা শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে আমরা কাজে নিয়োগ করছি। এবং যদি দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রকমের সামাজিক যে কাজগুলো, বিভিন্ন যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো, মানব কল্যাণমূলক কাজগুলোর সাথে তারা জড়িয়ে থাকছে, এবং দেখা যাচ্ছে যে আজকে যদি বলা যাচ্ছে অনেক ওয়ার্কিং ক্লাস অর্থাৎ কর্মজীবীরাই হচ্ছে কি, তাদের যদি পেশাগত আমরা বিভাজন দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা বলতে পারছি তারা ক্লারিক্যাল যে অবস্থান, সেটা রিটেল সেল করছে। এবার দেখা যাচ্ছে কি কতগুলো ছোট ছোট মানে পেশার সাথে জড়িত, এবং কতগুলো মানে ম্যানুয়াল লেবার অর্থাৎ হাতে চালিত, মানে হাত দিয়ে পরিচালনা করে এমন কতগুলো পেশার সাথে তারা জড়িয়ে থাকছে। এখন আমরা যদি দেখতে যাই যে আমাদের ওয়ার্কিং ক্লাসটা আমরা দেখি যে আমাদের সোসাইটিতে যদি দেখি যে যারা ডেইরি লেবার, যারা এই যে রিক্সা চালাচ্ছে, যারা রিক্সা পুলার, যারা এই যে অটো ভ্যান রিক্সা চালাচ্ছে, তারা যারা যে প্রতিনিয়ত আমাদের যে সবজি সাবজাগুলো বিক্রি করছে, হ্যাঁ, এই মানুষগুলোকে আমরা কিন্তু বলতে পারি যে ওয়ার্কিং ক্লাস। ওয়ার্কিং ক্লাসের পরে যারা একটা ক্লাস বলছে, সেটা হচ্ছে ওয়ার্কিং পোর। এখন ওয়ার্কিং ক্লাস যদি বলি, ওয়ার্কিং পোর ক্লাস কারা? এখানে বলছে ওয়ার্কিং পোর ইজ এ টার্ম ইউজড টু ডিসক্রাইব ইন্ডিভিজুয়ালস এন্ড ফ্যামিলিজ who remain as poor even though they have regular employment.
The working poor are distinct from paupers, poor who are supported by government aid or charity. Often those defined as working poor have debt and they lack the ability to escape personal and economic contingencies. এখানে বলছে যে ওয়ার্কিং পোরটা হলো এমন একটা ব্যক্তিকে আমরা বলছি তাদের দেখা যাচ্ছে যে একটা প্রতিনিয়ত তারা করে খাচ্ছে, কোনো না কোনো পেশার সাথে তারা জড়িয়ে আছে, প্রতিদিনের পেশা সেটা, কিন্তু ওয়ার্কিং ক্লাস থেকে তারা ডিফারেন্ট। কারণ এমন সময় দেখা যাচ্ছে যে তাদের আয়টা, তারা যে রোজগারটা করছে সেটা তাদের পরিবারের যে চাহিদা সেটা পূরণ করার জন্য যথাযথ না, যার ফলে কি হচ্ছে অনেকাংশে তাদেরকে সরকারের যে দান কিংবা সরকারের যে ত্রাণ কিংবা সরকারের অনুদানের উপরে তাদেরকে নির্ভর করতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই ওয়ার্কিং পোরটা ওয়ার্কিং ক্লাস থেকে একটু হলেও কিন্তু ভিন্ন। আন্ডারক্লাস। The underclass has been defined as a large subpopulation of low-income families and individuals whose behavior contrasts sharply with the behavior of the general population. It has been suggested that the underclass is a concept which captures the mixture of alarm and hostility. Underclass বলা হচ্ছে যে একেবারে একটা বৃহৎ জনসংখ্যার একটা অংশ যারা হচ্ছে কি একেবারেই তাদের একেবারেই অল্প পরিমাণ তারা উপার্জন করছে এবং দেখা যাচ্ছে যে উপার্জনটা তারা করছে তারা দেখা যাচ্ছে যে তার পরিবারটাকেও তারা পরিবারের সংস্থান তারা করতে পারছে না। তো দেখা যাচ্ছে কাউরি দানের উপরে কাউরি অনুগ্রহের উপরে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক মানুষই আছে দেখবেন যে যারা এই আন্ডার ক্লাসে বিলং করে। আরবান স্পেশাল লোকেশন, কনসেন্ট্রিক জোন মডেল। এখন আমরা যখন বলছি যে আরবান সোশিওলজি তখন আমরা বলতে পারি যে নগরের পরিসর বিন্যাস। হ্যাঁ, এখন কোন এলাকায় নগর, যখন আমরা একটা নগর কল্পনা করছি তখন নগরের কোন এলাকায় কোন লোকজন থাকবে, কতগুলো লোকজন থাকবে, কি কি পেশার লোকজন থাকবে, এগুলো কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের মাথার মধ্যে কিন্তু চলে আসে। এখানে বলছে দ্য কনসেন্ট্রিক জোন। এখন এই নগরের পরিসর বিন্যাস করতে গিয়ে বিভিন্ন নগর সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়েছে, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব হলো কনসেন্ট্রিক জোন মডেল থিওরি। এখন এই মডেলটি concentric zone theory-তে বলছি দেখেন the concentric zone model or Burgess model is a model to explain how a settlement such as a city will grow. এটাকে বলা হচ্ছে বার্জেস মডেল, কারণ প্রফেসর বার্জেস এই মডেলটা দাঁড় করিয়েছিলেন। It was developed by Ernest W. Burgess between 1925 and 1929. Burgess looked at the growth of Chicago in the late 19th and early 20th century. Many people moved to Chicago at that time. The model was the first to explain why certain groups of people lived in certain areas of the city. Burgess said that there were circles around the center of the city. The circle, a piece of land, was determined how it was used. Burgess saw different zones, starting at the center. 19 শতকের প্রথম দিকে শিকাগো স্কুল অফ আরবান সোশিওলজির একদল গবেষক তারা বিভিন্ন নগরের বিন্যাস নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করে এবং বিভিন্ন ধরনের গবেষণা করে তারা, যার প্রেক্ষিতে 1923 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের গঠন বৈশিষ্ট্য পর্যালোচনাকালে তারা লক্ষ্য করেন যে একটা উদ্ভিদ যেভাবে বেড়ে ওঠে একটা ধাপে 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 ধাপে, তেমনি একটা নগরও কিন্তু বিবর্তনের ধারাবাহিকতায় ধাপে ধাপে বেড়ে ওঠে। প্রফেসর বার্জেসের নেতৃত্বে শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের গবেষকগণ 1924 থেকে 25 সালের মধ্যে কতগুলো গবেষণা কাজ চালায় এবং সেই গবেষণা কাজের মাধ্যমে তারা দেখে যে গবেষণা কাজের মাধ্যমে তারা একটা এককেন্দ্রিক বলয় দাঁড় করায়, যে বলয়টাকে বলা হচ্ছে একটা মডেল। হ্যাঁ, কারণ মডেল এই কারণে বলা হচ্ছে যখন বলয়টাকে আমরা দেখি তখন দেখা যাচ্ছে সেটা একটা মডেলের মতো, এবং বার্জেস প্রণীত নগর যে মডেলটা
সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা কেন্দ্র থেকে বৃদ্ধি পেয়ে চারিদিকে চলে যাচ্ছে। আমরা নেক্সট স্লাইডে যাব যেখানে বার্জেসের মডেলটা দেওয়া আছে। তার আগে যেটা দেখা যাচ্ছে যে বার্জেস স ডিফারেন্ট জোন। কি কি জোন উনি দেখেছেন? প্রথমত উনি যে জোনটা দেখেছেন সেটা হলো যে জোনটাকে কতগুলো ভাগে ভাগ করেছেন, 5টা ভাগে। একটা কি, দ্য সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, দ্য সেন্টার অফ দ্য সিটি, a zone of mixed use with both commercial buildings and residential ones. প্রথমে কি, দ্য সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এটা হলো কি একদম কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা, যেটা হবে কি নগরের কেন্দ্রে থাকবে। a zone of mixed used with both commercial building and residential ones. আর একটা কি, যেটা হলো কি ক্রম রূপান্তরিত অঞ্চল, যেটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল এরিয়া। Low class residential home. These were later called inner suburbs, housing in chiefs, standard of living in low. এটা দেখে আমরা বলছি যে এখানে এমন একটি এরিয়া যেখানে কি করবে, একটা লোয়ার ক্লাস অর্থাৎ নিম্ন শ্রেণীর লোকের এখানে বসবাস করবে। কিসের উপর ভিত্তিতে করে? কারণ তাদের জীবনযাত্রাটাও নিম্ন এবং তাদের হাউজিং সিস্টেম অর্থাৎ বসবাসের ডুয়েলিং প্লেসটাও নিম্ন ধরনের। পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে হায়ার ক্লাস রেসিডেন্সিয়াল জোন। এখানে বোঝাই যাচ্ছে যেখানে উচ্চবিত্তদের যে বসবাসের এরিয়া সেটাকে বোঝাচ্ছে। লেটার কল আউটার সাবরাবস। এখানে কি বলছে, এটাকে বলা হচ্ছে আমরা বহির যে সাবরাবস সেটা, এবং বেটার কোয়ালিটি অফ লাইফ, মোর এক্সপেন্সিভ টু লিভ দেয়ার। ঠিক 3 নাম্বারটা ঠিক এটার অপোজিট। আবার উল্টো দিকে বলতে গেলে 3-এর অপোজিট হলো 4, যেখানে 3-এ ছিল লোয়ার ক্লাস, যাদের লিভিং ছিল চিপ, যাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ছিল লো কোয়ালিটির। অপরজিটে দেখা যাচ্ছে তাদের ক্লাস হলো হাই, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই কোয়ালিটির, এবং তারা দেখা যাচ্ছে একটা ব্যয়বহুল জীবনযাত্রা তাদের। আর একটা হচ্ছে কমিউটার জোন। কমিউটার জোন যেটাকে বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এই মডেলের শেষ বলয়, এবং এখানে দেখা যাচ্ছে যে কি উচ্চবিত্ত শ্রেণীর অধিবাসীদের এখানে আবাসস্থল। আমরা এখন মডেলটাতে চলে যাব। এটা হলো বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল, এবং এই মডেলটা কিন্তু দেওয়া হয়েছে, এই মডেলটা দেওয়াই হয়েছে শিকাগো যে টাউন সেটার উপর, শিকাগো যে সিটি সেটার উপর ভিত্তি করে। এখন এই মডেলের বিভিন্ন ধারাবাহিকতায় আমি প্রথম যে মডেলটা যেখানে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, নগরের কেন্দ্রস্থলে পৌর কর্মকাণ্ডের প্রাণ ও সর্বাধিক সুগম এলাকা হলো বাণিজ্যিক এলাকা। অর্থাৎ এখানে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমগুলো পরিচালিত হবে, বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো, প্রশাসনিক প্রতিষ্ঠান। দেখা যাচ্ছে আমরা যে সমস্ত উচ্চ শ্রেণীর মানুষরা যে সমস্ত সিনেমা, থিয়েটার, বিভিন্ন বিলাসবহুল রেস্তোরাঁ, বিলাসবহুল হোটেল এই জায়গাটাতে থাকবে। পরের যে অঞ্চলটা যেটা বি, সেখানে হচ্ছে কি যে এখানে দেখা যাচ্ছে ইমিগ্রেন্ট এরিয়া, এখানে দেখা যাচ্ছে ক্ষুদ্র ব্যবসা শিল্প প্রতিষ্ঠানগুলো থাকবে, কিছু বাণিজ্যিক এলাকাও থাকবে। আবার এই বাণিজ্যিক এলাকাগুলোকে ঘিরে দেখা যাচ্ছে কতগুলো ছোট ছোট আবাসনও থাকবে, এবং এখানে আবাসনের ক্ষেত্রে কেউ স্থায়ীভাবে বসবাস করবে না। এখানে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ নগরের অন্যান্য অঞ্চলকে প্রভাবিত করে, কারণ এই অঞ্চলটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যে কার্যক্রমগুলো নগরের যে অন্যান্য এলাকাগুলো সেগুলোকেও কিন্তু প্রভাবিত করছে। তৃতীয়টা বলা হচ্ছে যে জোন অফ ওয়ার্কিং মেন্স হোম, যেখানে শিল্প কারখানার শ্রমিক এবং কর্মরত যে শ্রমজীবী তারা থাকবে। সেখানে শিল্প কারখানা থাকবে, শিল্প কারখানার কিছু আবাস থাকবে, কিন্তু এইখানে থাকবে কি যারা নিম্ন আয়, যারা স্বাভাবিকভাবে সমাজের কতগুলো নিচু শ্রেণীর কাজের সাথে জড়িত, কিংবা নিচু ধরনের কাজের সাথে জড়িত, যারা মধ্যবিত্ত, যারা শ্রমিক শ্রেণী, সেখানে তারা এখানে বসবাস করবে। এবং বার্জেস বলেন যে দ্বিতীয় বলয়ের বিকাশের ফলে ভূমির মূল্য বিকাশের ফলে কি হবে, দ্বিতীয় শ্রেণীর বিকাশের ফলে ভূমির মূল্য বৃদ্ধি হবে, এবং নগরবাসী কি করবে, তৃতীয় বলয়ে সরে যেতে বাধ্য হবে। এবং দেখা যাচ্ছে যে এই বলয়ে একটা বস্তি এলাকা, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে যখন আমরা শিল্প এলাকা যেটাকে আমরা ধরে নিয়েছি, প্রথমটা ছিল আমাদের বাণিজ্যিক এলাকা,
পরেরটা যখন শিল্প এরিয়া, তখন শিল্প এলাকার বলছেন বাড়ছে যে এই শিল্প এরিয়াটা কি করবে, ভূমির মূল্য বৃদ্ধি পাবে এবং ভূমির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবে মানুষ তৃতীয় জায়গাতে চলে যাবে, যেটাকে আমরা বলেছি যে যে তৃতীয়টা যেটা যে শ্রমিকের আবাস অঞ্চল, অর্থাৎ জোন অফ ওয়ার্কিং মেন্স হোম। পরেরটা হলো উন্নত আবাসিক অঞ্চল। এখানে আমরা আগেই বলেছি যেখানে চতুর্থ বলয়টাতে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলয়টাতে যারা সমাজের উচ্চবিত্ত, যারা সমাজের ধনী শ্রেণী, যারা বিভিন্ন পেশাজীবী এবং চাকরিজীবী, তারা কিন্তু এই অংশটাতে বসবাস করবে এবং এই অংশটাতে তারা বসবাস করবে ঠিকই, কিন্তু যখন তারা ওই সেন্ট্রাল জোন অর্থাৎ সিবিডি সেন্ট্রাল জোন যাবে, শহরের কেন্দ্রে যাবে, তখন তারা বিভিন্ন যানবাহন এবং বিভিন্ন ধরনের যে গণপরিবহনগুলো, সেগুলো রেল, বাস, অটোরিকশা হতে পারে, সেটা সিএনজি, এই জিনিসগুলো তারা ব্যবহার করে সেখানে যাবে, সিম্পল ট্রান্সপোর্ট সেগুলো ব্যবহার করে যাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্ট টাইপের কতগুলো বাড়ি তৈরি হবে এবং বাড়িগুলো হবে বহুতল বিশিষ্ট এবং এই বলয় দেখা যাচ্ছে যে কি বৈশিষ্ট্যর কারণে বিভিন্ন ধরনের বিপণন কেন্দ্রগুলো করে উঠবে, কারণ আমাকে তো সার্ভিস দিতে হবে। এখানে যারা থাকবে উচ্চবিত্তরা, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, তাদের জীবনটাকে আরো বেশি স্মুথ করার জন্য বিভিন্ন ধরনের বিপণন কেন্দ্রগুলো সেখানে গড়ে উঠবে। তো এই বার্জেসের যে কনসেন্ট্রিক জোন মডেল, এই মডেলটা বার্জেস যখন দিয়েছেন তখন অনেকটা কিন্তু সংকীর্ণ অর্থে ওনার এই মডেলটা উনি দাঁড় করিয়েছিলেন। উনি কিন্তু অনেকটা চিন্তা ভাবনাকে এড়িয়ে গিয়েই এই মডেলটাকে কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, যেখানে কিন্তু অনেকগুলো সমালোচনা চলে আসে। যে কখনো উনি মডেল, যখন শহরের মডেল, কেন্দ্রাতিক মডেলের কথা চিন্তা করেছেন, কখন কিন্তু তিনি শিল্প কিংবা রেলপথ, এই শিল্প এরিয়াটা কোনটা হবে স্পেসিফিকভাবে, এবং রেল পথের যে বিষয়টা, রেল যোগাযোগ, সেই বিষয়টাকে কখনো তিনি গুরুত্ব নিয়ে আসেননি। আবার দেখা যাচ্ছে যে শিল্প বন্দর এলাকার সাথে যে সামাজিক অব্যবস্থা, সেই বিষয়গুলোকে কিন্তু আলোচনায় আনেনি। আবার উনি শহরটাকে কল্পনা করেছেন বলয়ের আকারে, চক্রাকার আকারে উনি কিন্তু শহরটাকে কল্পনা করেছেন, কিন্তু পৃথিবীতে এখন অনেক শহর রয়েছে যেগুলো চক্রাকারে কিন্তু গড়ে ওঠেনি, সেগুলো কখনো আয়তাকার, কখনো বর্গাকার, কখনো অন্য আকৃতির, এভাবে। তো বার্জেসের তত্ত্বের অনেকগুলো, যখন আমরা শহরের বিভাজন দেখছি কিংবা শহরের নগরকে কেন্দ্র করে যখন বিভিন্ন অঞ্চলকে আমরা বিভাজন করছি মানুষের বসবাসের স্থান হিসেবে, শিল্প অঞ্চল হিসেবে এবং শহরের কেন্দ্র হিসেবে, তখন দেখতে গেলে দেখা যাবে যে বার্জেসের মডেলের কতগুলো ত্রুটি আছে। তো আপনারা বাসায় বসে থেকে যদি আপনাদের কাছে নগর সমাজবিজ্ঞানের কোনো বই থাকে, তাহলে সেখানে সমালোচনাটুকু আপনারা আর একটু ভালোভাবে দেখে নেবেন। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি শহর কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে বার্জেসের মডেলটা আমরা কতটা কার্যকরী, এটা আপনারা একটু নিজেরা দেখে এটার সাথে একটু কম্প্যারিজন অর্থাৎ মিল করে ভাবার একটু চেষ্টা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।